ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে রে? হ্যাঁ, ও হাত তুলেছে, বলো। আবু কিছু বলবে? এই স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। না স্যার, দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে রে? হ্যাঁ, দেখা যাচ্ছে। না, দেখা যায় না। না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে স্যার। ও যার যার দেখা যাচ্ছে না, একটু নেট প্রবলেম। দেখা যাচ্ছে তো। যাদের দেখা আমার দেখা যাচ্ছে না স্যার। একটু নেট প্রবলেম। হ্যাঁ, দেখা যাচ্ছে। আর জয়েন হচ্ছে না। করছি, ক্লাস করবো। আছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার, করে দেন। আচ্ছা, প্রতি ক্লাসটা নেবো কি করে বলে দিচ্ছি। এরপরে আমি ক্লাসটা লাইভ নেবো, তোদের যা কোয়ারি থাকবে আমি এখানে সলভ করে দেবো, আর না তো যাদের অসুবিধা থাকবে তারা পার্সোনালি মেসেজ করতে পারিস, বা হচ্ছে গ্রুপে বলবি। হ্যাঁ, আমি ওগুলো দেখে তোদের পরে অডিও ভয়েস দিয়ে দেবো। স্ক্রিপ্টটা এরকম ইংলিশ ভার্সানে থাকবে, যারা বুঝতে পারবি না, যেটা বুঝতে পারবি না বলবি। আর আশা করি এখানে আমি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেবো। আর প্রত্যেকটা আমি আলাদা আলাদা সিক্রেট আলাদা পয়েন্ট করে দিয়েছি। হ্যাঁ, যেটা যেটা নিউজ ইম্পর্টেন্ট আছে যেখানকার আছে সেটা আলাদা করে দিয়েছি। যে যেটা পরীক্ষা দিবি সেটা এখানে বলে দেবো, ওগুলোই পড়বি, সবগুলো পড়া দরকার নেই। আর কোনো এক্সট্রা কেউ কোথাও নোট করা দরকার নেই। হালকা শুধু একবার যেটা বলছি ওটা দেখে নিবি, তাহলেই হয়ে যাবে। যেগুলো বলবো গল্প শুনে নে, মাথায় থেকে যাবে। কোনো বাড়িতে গিয়ে আর পড়ার কোনো দরকার নেই এক্সট্রা। ক্লাসটা মন দিয়ে করিস তাহলেই হবে। দেখ, কেরালা গভর্নমেন্ট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এখন খুব সবাই শুনেছিস নাম, এআইটা ইন্ট্রোডিউস করলো ক্লাস 7 থেকে। এটা ইন্ট্রোডিউস করেছে ক্লাস 7 এর বাচ্চারা। একটু করে দেখবি। হ্যাঁ, আমি তো লিখতে পারছি না, ডান হাতটা এখনো ঠিক নাই, যে ক্লাস 7 এখানে লেখা আছে। ক্লাস 7 থেকে হচ্ছে স্কুলে হচ্ছে করেছে, লাগু করলো। 4 লাখ স্টুডেন্টের কাছে ওরা এআইটা পৌঁছে দিতে চাইছে।
আইসিটির ফুল ফর্মটা একটু দেখে নিবি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। তোর কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে এইভাবে করে যে কোন গভর্নমেন্ট প্রথম এআই স্কুলে ইন্ট্রোডিউস করেছে ক্লাস 7 থেকে? এটা হচ্ছে কেরালা গভর্নমেন্ট। মনে থাকবে? পরেরটাতে যাবো। হ্যাঁ স্যার। না পারলে একটু বলবো আমাকে, হ্যাঁ? এটা সবাই প্রথমটা সবাই পড়বে। কেরালা গভর্নমেন্ট এটা সবাই পড়বে। আর ইকোনমিক নিউজটা যেগুলা বলছি এটা গল্পের মতো শুনে নে। যারা বিসিএস দিবি তারা একটু বেশি ভালো করে দেখবি। আর তাছাড়া বাকিদের অত ভালো করে না দেখলেও চলবে। মানে যারা ধরে নে কেপি দিবি বা হচ্ছে ডাব্লিউবিপি দিবি, এদের হচ্ছে ইকোনমিক নিউজটা অত দেখা দরকার নেই, হ্যাঁ? যেগুলা বলছি ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা ওদের কাজে লাগবে। টপিকে বুঝিয়ে দিচ্ছি, অনেকে বুঝিস হয়তো মনে নাই বা পড়েছিস বা ভুলে গেছিস। আচ্ছা জিডিপি জানিস সবাই? জিডিপি কে বলবি? আছিস বলবি হোয়াট ইজ জিডিপি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে এক বছরে কোনো দেশে যতটা প্রোডাক্ট উৎপন্ন হয় সেটাকে জিডিপি বলে। ভেরি গুড। তো কোনো দেশের জিডিপি যেটা ক্যালকুলেট হবে মানে দেশের মধ্যে, দেশের বাইরে কিছু হলে হবে ওটা কাউন্টে ধরবে? দেশের দেশের মধ্যে যে কোনো কোম্পানি বা যে কোনো প্রোডাক্ট উৎপন্ন হবে দেশের মধ্যেটাই জিডিপি। তাহলে যদি টেসলা আজকে যদি আমেরিকান কোম্পানি যদি আমাদের দেশে এসে টেসলা গাড়ি বের করে তাহলে ওটা কি আমরা জিডিপির মধ্যে ক্যালকুলেট করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, আমাদের দেশে উৎপন্ন হলেই জিডিপি। হ্যাঁ ঠিকই বলেছে। আমাদের দেশের মধ্যে যে বিদেশি কোম্পানি এসেও করে সেটা ধরবো। আর ধরে নে রতন টাটা কি বলছে আমেরিকাতে গিয়ে কিছু করছে, রতন টাটা কোনো কোম্পানি চালাচ্ছে, টাটা স্টিল বিক্রি করছে, সেটা কি আমরা ধরবো? হ্যাঁ স্যার, ও টাটা কোম্পানি যতটা আমাদের দেশে পাঠাবে সেটা আমাদের জিডিপির মধ্যেই পড়বে। শোন, আমাদের দেশের মধ্যে যেটা প্রোডাকশন হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলছে। ডোমেস্টিক মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার টেরিটরির মধ্যে। টেরিটরি ইন দা সেন্স হচ্ছে ইন্ডিয়া যেটা ল্যান্ড বাউন্ডারি ধারণ করে সেটা, প্লাস হচ্ছে ল্যান্ডের বাইরে যেটা 4 কিলোমিটার সমুদ্রে ধারণ করে সেটা। সেটার মধ্যে যতটুকু ধারণ করে সেগুলো আমরা ধরবো জিডিপির মধ্যে। ঠিক আছে? এবার জিডিপি কি করে ক্যালকুলেশন করা হয় এটা ইকোনমিতে আছে, এটা তোদের পরে আমি যদি বলিস তো আমি ক্লাসে বুঝিয়ে দেবো। এখন কারেন্ট অ্যাফেয়ার্সে আছি না, এটা শেষ হবে না, হ্যাঁ? একটু এখানে বুঝে নে টার্মগুলো। ফিজিক্যাল ডেফিসিট। ফিজিক্যাল ডেফিসিট কে বলতে পারবি কি আছে? রাজস্ব ঘাটতি, রাজস্ব ঘাটতি। কে বলতে পারবি? বাংলা বললাম রাজস্ব ঘাটতি। আরো কোনো আইডিয়া? দেখো রাজস্ব ঘাটতি, ঘাটতি আমরা কি বুঝি? ধরে নাও আমার ইনকাম এখন ১,০০০ টাকা। আর আমি খরচ করে দিলাম ১,২০০ টাকা। তার আমার ঘাটতি কত টাকা হলো? ২০০ টাকা। এবার একটা ফিন্যান্সিয়াল ইয়ার দেখ লেখা আছে ইন্ডিয়াস FY24, মানে FY মানে হচ্ছে ফিন্যান্সিয়াল ইয়ার 24। ২০২৪ এ ফিন্যান্সিয়াল ইয়ার কেউ বলতে পারবে কত কোন মাস থেকে শুরু হয়, কোন মাসে শেষ হয়? এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়, ভেরি গুড। মার্চে শেষ হয়। একদম মার্চ 31 তারিখে শেষ হয়। তো একটা ফিন্যান্সিয়াল ইয়ারে মানে হচ্ছে এপ্রিলের ১ তারিখ থেকে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত যত টাকা ইনকাম হয়েছিল আর যত টাকা খরচ হয়েছিল, সেই খরচের যদি বেশি হয়ে যায় দেখা যাচ্ছে ১,০০০ টাকা ইনকাম হয়েছে ১,২০০ টাকা খরচ করেছিল। ২০০ টাকা হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট। মনে থাকবে? রাজস্ব ঘাটতি হচ্ছে ২০০ টাকা। রাজস্ব ঘাটতি বেশি হওয়া মানে তোমার ধরে নাও ইনকাম ১,০০০ টাকা আছে, তুমি ১,২০০ টাকা খরচ করছো, ১৪০০ টাকা খরচ করছো, কি ১,৮০০ টাকা খরচ করছো। এটা ভালো না কম হওয়া ভালো? কম হওয়া ভালো। অবশ্যই কম হওয়া ভালো। আমাদের সেভিংস করতে হয়, বলে 20% সেভিং করা উচিত। তো প্রত্যেকটা দেশ হচ্ছে এরকম রাজস্ব ঘাটতিতে চলে। তো আমাদের দেশের টার্গেট ছিল যে 5.8% একটা এস্টিমেট ভ্যালু ছিল। মানে একটা প্রেডিকশন করেছিল যে আমাদের রাজস্ব ঘাটতি এই বছর ফিন্যান্সিয়াল ইয়ারে 5.8% হবে। কিন্তু সেটা দেখা যাচ্ছে তুমি ধরে নাও ভাবলে যে এই বছর আমি রাজস্ব ঘাটতি ১,২০০ টাকা করব, ২০০ টাকা করব। তাহলে ঘাটতি ২০০ টাকা করব। মানে ১,২০০ টাকা খরচ করব আমি। ১,০০০ টাকা ইনকাম ১,২০০ টাকা করব। কারণ প্রতিবার তুমি ১৫০০ টাকা খরচ করে দাও। তুমি ভাবলা ১,২০০ টাকা খরচ করবে। কিন্তু দেখা যাচ্ছে তুমি মাত্র ১১০০ টাকা খরচ করলে। ১০০ টাকা তোমার মাত্র খরচ। তোমার ওই বছর খুশি হয়ে যাবে যে আমি অনেকটা সেভিংস করতে শিখে গেছি। আমাদের ইন্ডিয়াতে করা হয়েছিল 5.8% ধরা হয়েছিল। কিন্তু সেটা ইমপ্রুভ করে 5.6% মাত্র খরচ করছে এক্সট্রা। এই বছরের রাজস্ব ঘাটতি ছিল কত পার্সেন্ট? 5.6%।
তাহলে ফিজিক্যাল ডেফিসিট কত? কেউ যদি বুঝতে না পারো একটু বলবে, আমি আবার বলবো। যদি বলা হয় আর এই একবার বছর বলেন স্যার। যদি বলা হয় এই বছরের রাজস্ব ঘাটতি, মানে টার্গেট কত রেখেছো? তুমি ধরে নাও 100 টাকা ইনকাম করো, তোমার টার্গেট রেখেছো যে সামনে প্রতি বছর তুমি খরচ করছো হয়তো 110 টাকা। তুমি টার্গেট রেখেছো এই বছর 2024 নতুন বছর শুরু হয়েছে। আমি হচ্ছে গভর্নমেন্টের কাছে নতুন বছর বা ইকোনমিক্স এর নতুন বছর মানে হচ্ছে 1 এপ্রিল থেকে, হ্যাঁ? মার্চের 31 মার্চে মানে 31 মার্চে শেষ হয়ে যাবে। এবার হচ্ছে গভর্নমেন্ট বলল যে ডিসাইড করলো, এস্টিমেট করলো যে আমি হচ্ছে এই বছর আ মাত্র 5.8% খরচা করব। মানে 110 টাকা খরচা করব না টোটাল। আমি 105 টাকা ৮ পয়সা খরচা করব। ৮০ পয়সা খরচা করব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গভর্নমেন্ট একটু ভালো করে খরচা করার পরে দেখা যাচ্ছে যে এই বছর শেষে খরচ হয়েছে মাত্র 5.8% না 5.6%, মানে ১০৫ টাকা ৬০ পয়সা খরচ হয়েছে। 2% বাঁচিয়ে নিয়েছে গভর্নমেন্ট। বোঝা যাচ্ছে? এই যে 0.2% হ্যাঁ। যেটা বাঁচালো এটা অনেক, এটা কিন্তু অনেক 0.2%, এটা ভেবো না যে অনেক কম টাকা। গভর্নমেন্ট এস্টিমেট করেছিল 16.54 লাখ করোড় টাকা খরচ হবে। বোঝা গেছে? এখানে তুমি যেটা হ্যাঁ। 5.2% দেখছো এটা কয়েক লাখ কোটি টাকার ব্যাপার কিন্তু। বলবে স্যার এই তো 2% এ মাত্র 0.2% এ কি যায় আসে? 5.8% বলেছিল 5.6% এই মাত্র 0.2% এ কি যায় আসে? প্রচুর যায় আসে বাবু। হ্যাঁ? এখানে পয়েন্ট পার্সেন্ট মানে এখানে অনেক টাকার ব্যাপার। আমাদের মতো ১০০-২০০ না, কয়েক লাখ কোটি টাকার ব্যাপার। এবছর খরচ হয়েছে মাত্র ১৬ কোটি ৫৪ লাখ কোটি। আর মানে এস্টিমেট ভ্যালু ছিল 17.86 লাখ করোড়। দেখ তোমাদের এগুলো ডেটা ইম্পোর্টেন্ট না। তোমাদের ডেটা ইম্পোর্টেন্ট এটা যে ২০২৪ এ ফিজিক্যাল ডেফিসিট ইমপ্রুভ হয়েছে যেটা সেটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 5.63% বা 5.6% থাকবে। হুম। আচ্ছা এরপরে এটা না আরো কমাবার টার্গেট আছে। ২০২৪ এ এটা বললাম, ২০২৫ এ এটা রেখেছে 5.1%। আ এটা জানার দরকার নাই। এটা পরের বছর টার্গেট আছে। এটা নতুন বাজেট ভোট শেষ হলে বাজেট বের হবে। এটা হচ্ছে ফিজিক্যাল ইয়ার, যেটা হচ্ছে সরি ফিন্যান্সিয়াল ইয়ার যেটা ২০২৫, সেটার টার্গেট হচ্ছে 5.1%। আর লং টার্মে হচ্ছে ২৬ এ হচ্ছে 4.5%। মানে সরকার চাইছে আস্তে, আস্তে যে লং টার্ম ভিশন নিয়ে চলছে। বিজেপি গভর্নমেন্টের মধ্যে একটা ভালো আছে, এটা লং টার্ম ভিশন আছে এদের। যে নেক্সট ৫ বছর ১০ বছর কি করবে এটা ওদের ভিশনটা ক্লিয়ার আছে। ওরা চাইছে ২০২৫ এ 5.1% খরচা করবে। ২০২৬ এ 4.5% খরচা করবে। এটা তো এখন দরকার নাই কারণ তোমাদের বাজেট বের হয়নি। বাজেট বের হবে তারপর ইম্পোর্টেন্ট হবে এটা। এবার চলে এসো। ইতিহাস কোর্স স্যার একটা, হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এটা রেকর্ড পাওয়া যাবে না ভিডিওটা? হ্যাঁ রেকর্ড করছি বাবু, রেকর্ড ক্লাসটা দিয়ে দেবো। না স্যার আজকে একটু কাজ আছে, অন্যদিন মানে হ্যাঁ করে নেবো এটা। ঠিক আছে, আমি রেকর্ড ঠিক দিয়ে দেবো আছে। দেখে। হুম। হুম। ইন্ডিয়াস কোর সেক্টর গ্রোথ। কোর সেক্টর কাকে কাকে বলে? দেখ কোর জিনিস কি, আমরা যখন অঙ্ক করার ক্ষেত্রে বা হচ্ছে ধরে নাও পড়ার ক্ষেত্রে আমরা বলি না এই জিনিসটা আমার কোর আছে। কোর আছে মানে কি তুমি গ্রোথটা বেশি স্ট্রং আছো তুমি ওই জায়গাতে। ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার ইকোনমি টিকে টিকে থাকার ক্ষেত্রে কিছু সেক্টর কোর আছে। কোর সেক্টর মানে যেখান থেকে ইন্ডিয়া বেশি পরিমাণ গ্রোথ করছে, যেখান থেকে ইনকাম বেশি করছে। এর ফলে গোটা দেশ আমাদের টিকে আছে। কোর সেক্টর যেগুলো হচ্ছে ওর মধ্যে ৮ টা কোর সেক্টর আছে টোটাল। কটা কোর সেক্টর বললাম? ৮টা। আর সবাই শুনতে পারছিস রে? আচ্ছা। রেসপন্স করবি একটু করে হ্যাঁ বাবু। স্যার, পাচ্ছি পাচ্ছি। একটু করে রেসপন্স করবি। এত ভাববো যে বুঝতে পারছিস না হয়তো। পাচ্ছি স্যার, পাচ্ছি। ভারী হয়ে যাচ্ছে কি টপিক গুলো? না স্যার। বাবু বুঝতে পারছো? না স্যার ঠিক আছে, বুঝতে পারছি। বলবি বাবু বুঝতে না পারলে কেউ, হ্যাঁ আমি একটু আরো সহজ করে বলবো। হ্যাঁ, ঠিক আছে। ফ্রি ক্লাস আছে বলে ভাববি না যে আমি ক্যাজুয়ালি করাচ্ছি তোদের কিন্তু, হ্যাঁ? হ্যাঁ। হুম, হুম। ঠিক আছে দেখ, কোর সেক্টর মানে হচ্ছে ৮ টা কোর সেক্টর যেখানে ইন্ডিয়ার গ্রোথ বেশি লুকিয়ে আছে। এই ৮ টা কোর সেক্টর কি, কি? প্রথম দেখ আছে কোল। আমি তো দাগ দিতে পারছি না। কোল, কোল মানে হচ্ছে কয়লা, স্টিল, সিমেন্ট, ফার্টিলাইজার, ইলেকট্রিসিটি, ন্যাচারাল গ্যাস, রিফাইনারি প্রোডাক্টস আর ক্রুড অয়েল। ক্রুড অয়েল মানে হচ্ছে কাঁচা তেল। ঠিক আছে? ওই ক্রুড অয়েল। এই ৮ টা জিনিসের উপরে
ইন্ডিয়ার গ্রোথটা মানে কোর সেক্টর মানে লুকিয়ে থাকে। এটাই মেইন। এই ৮ টা মেইন। এর মধ্যে এই ৮ টার মধ্যে রাইজ করেছে 6.2% এভারেজ। এভারেজ 6.2% রাইজ করেছে। এর মধ্যে সবথেকে বেশি নোটেবল যেটা, সেটা দেখ আ এই যে দেখ দিয়ে দিয়েছি। স্টিল, ইলেকট্রিসিটি আর ন্যাচারাল গ্যাস। এই কটা বেশি ভালো করেছে গ্রোথ, হ্যাঁ? এভারেজে 6% করেছে কিন্তু সবথেকে বেশি গ্রোথ করেছে। আমাদের যেমন পরীক্ষাতে মাধ্যমিকে যেমন ধরে নে ম্যাথে বেশি পেলি তুই, আর হচ্ছে যে হয়তো বাংলাতে বেশি পেলি। হয়তো ১০০ তে ১০০ করে পেলি। বাকি সাবজেক্টে হয়তো ৮০ পেলি। এভারেজটা ৯০ দাঁড়িয়ে গেল। ওরকম এখানে দেখা যাচ্ছে যে তোর ইলেকট্রিসিটি, স্টিল, ন্যাচারাল গ্যাস এগুলোতে 9% এর মতো গ্রোথ করেছিল, হ্যাঁ? আর সেখানে হচ্ছে এভারেজ গ্রোথ দাঁড়াচ্ছে 6.2%। তাহলে কোর সেক্টর কটা বললাম? কোর সেক্টর সবাই অ্যান্সার দিস কিন্তু। 8টা 8টা 8টা। 8টা। তাহলে এই কোর 8টা সেক্টরের গ্রোথ কত পার্সেন্ট হয়েছে? 6% 6.2 হ্যাঁ, 6। 6.2 5.2। ফিজিক্যাল ডেফিসিট কি বললাম? কেউ বলতে পারবি? ইনকামের থেকে ব্যয় বেশি হলে ওটা হচ্ছে রাজস্ব ঘাটতি। নিউজে ইম্পর্টেন্ট হচ্ছে আদানি পোর্ট আবার কিনে নিয়েছে 30 বছরের জন্য। আদানি তো এখন চরম বুমে চলছে, হ্যাঁ? যারা একটু শেয়ার মার্কেট করিস বা একটু খেয়াল রাখিস তারা জানিস আদানির শেয়ারগুলো এখন হাই পিক আপে চলছে। আদানি আবার তানজানিয়াতে, আফ্রিকার একটা কন্টিনেন্ট আছে, আফ্রিকার কন্টিনেন্ট আমাদের কন্টিনেন্টের মধ্যে একটা জায়গা হলো তানজানিয়া। তানজানিয়ার পোর্টটা 30 বছরের জন্য নিয়ে নিয়েছে আদানি। তোরা শুধু জায়গাটার নাম মনে রাখবি, তানজানিয়া। আর কিচ্ছু করার দরকার নাই। কত বছরের জন্য লিজ করেছে? 30 ইয়ার্স। আর কোথায় সেটা? তানজানিয়া। সেটা হচ্ছে আফ্রিকাতে। কে নিয়েছে? আদানি। কোথায় থাকবে? Yes. হ্যাঁ স্যার। আরে মানে এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো একটু যদি আমরা সামারাইজ করে নিই তাহলে দেখবো। শুরু থেকে দেখে নিই একটু। আমরা পড়লাম কেরালা গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে এআই। আমাদের যে কেরালা রাজ্য আছে প্রথম এআই ক্লাস 7 থেকে চালু করলো। প্রথমে ও 4 লাখ ছাত্রের কাছে এআই টেক্সট বুক হিসাবে পাঠিয়ে দিবে। যে এটা নতুন কমিউনিকেশন টেকনোলজি, যাতে বাচ্চারা সবাই এআই বুঝুক। এআই এর সাহায্যে ডিপ ফেক দিয়ে অনেক কিছু করা যায়, হ্যাঁ? তো এটা আমরা দেখেছি নিউজে হামেশাই আসতে থাকে। তো এই এআইটা যাতে ছেলেপেলে জানুক, ছেলেপেলে বুঝুক, যাতে ওরা এআই শিকার না হয়ে যায়, হ্যাঁ? ওই জন্য এআইটা পড়াতে শুরু করেছে। কেরালা এডুকেশনের দিক থেকে গোটা ইন্ডিয়ার মধ্যে সবথেকে ফার্স্ট আছে, হ্যাঁ? কেরালা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা চালু করেছে। বুঝা গেছে? তারপরটা দেখে নাও। তারপরটা হচ্ছে এবার বাট যেটা ফিজিক্যাল ডেফিসিট আছে সেটা ইমপ্রুভ করেছে কত পার্সেন্ট এখন আছে রে? 5.63%. আচ্ছা। আর হচ্ছে কত পার্সেন্ট হওয়ার কথা ছিল? এস্টিমেট ভ্যালু কত রেখেছিল যে? 5 বলো। 5.8. 5.8%। ভেরি গুড। তারপরে চলে আসো। ফোর্থ সেক্টরে কটা বললাম? 8টা 8টা। আচ্ছা, তো গ্রোথ করেছে এভারেজ গ্রোথ কত পার্সেন্ট? 8.2%. 6.2%। দেখ যার তোর হচ্ছে অন করে বলতে লজ্জা লাগছে সে নিজে মনে মনে বলবি, মিউট করে বলবি, কিন্তু বলবি বাবু। কারণ যদি ক্লাসের মধ্যে কথাগুলো বলিস না তো মুখস্থ হয়ে যাবে। কারণ হচ্ছে বাড়িতে গিয়ে ঘন্টার ক্লাস করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার টাইম থাকে না। অতএব কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এখানে মুখস্থ করে নে। 1 ঘন্টা ক্লাস থাকবে, 1 ঘন্টা ক্লাসে মুখস্থ করে চলে যাবি। আচ্ছা, আদানি পোর্ট কোথায় কিনেছে? তানজানিয়া। আফ্রিকার তানজানিয়া। ভেরি গুড। কত বছরের জন্য? 20 বছর। 20 বছরের জন্য। চলে এসো অ্যাপয়েন্টমেন্ট নিউজ। এটা আমার কেউ যদি স্ট্যাটাস ফলো করে থাকিস তো 31 মে তে আমি একটা সকালবেলা স্ট্যাটাস দিয়েছিলাম। সেটা হচ্ছে যে টোবাকো কন্ট্রোলের জন্য একটা আছে নো টোবাকো একটা কন্ট্রোল ক্যাম্পেইন চলেছিল। এটা হচ্ছে পিভি সিন্ধু যে ব্যাডমিন্টন প্লেয়ার আছে, তাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, হ্যাঁ? তো ব্যাডমিন্টন যে প্লেয়ার পিভি সিন্ধু, এটার নাম মনে রাখবি।
তাকে কিসের অ্যাম্বাসাডর করা হয়েছে? তো টোবাকো কন্ট্রোল। টোবাকো কন্ট্রোল মানে হচ্ছে যারা বাচ্চা বয়সে অনেক ছেলেমেয়ে হচ্ছে খৈনি, বিড়ি, সিগারেট খেতে শুরু করে দেয়, সেটা যাতে না খায়, যাতে আমাদের ইউথ জেনারেশনটা ঠিকঠাক থাকে, পড়াশোনা ঠিকঠাক করে দেশের সম্পদ হিসাবে কাজে লাগে। এইজন্য হচ্ছে টোবাকো কন্ট্রোলটাকে করা উচিত। এজন্য গভর্নমেন্ট হচ্ছে পিভি সিন্ধুকে, যার ফ্যান ফলোইং ভালো আছে, তার জন্য হচ্ছে ওকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। তাহলে মনে রাখবি তোরা যে টোবাকো কন্ট্রোলে ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে আছে এখন? পিভি সিন্ধু। পিভি সিন্ধু। আরেকটা পিভি সিন্ধু। এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে যে এই বছরের থিম কি ছিল। এখানে এই বছরের থিমটা দেখ, এখানে লেখা লিখে দিয়েছি আমি, বুঝতে পারছিস কিনা দেখে নে, একটু হাইলাইট করলাম। প্রোটেক্টিং চিলড্রেন Protecting ফ্রম children. টোবাকো ইন্ডাস্ট্রি ইনফ্লুয়েন্স। প্রোটেক্টিং। মানে চিলড্রেনকে প্রোটেক্ট করতে বলছে, হ্যাঁ, from tobacco industry. খৈনি থেকে, বিড়ি সিগারেট খাওয়া থেকে বাচ্চাকে প্রোটেক্ট করতে বলছে। এটা একটু ভেবে যাবি, তাহলে ওখানে হয়ে যাবে। তা আমরা বিড়ি সিগারেট খাবো না, খেতে দিব না, প্রোটেক্ট করবে বাচ্চাকে। বুঝা গেছে? হুম। তার মানে কেউ এরকম করে ভাবিস না যে স্যার বাচ্চাকে বারণ করেছে, আমরা তো অ্যাডাল্ট হয়ে গেছি, আমরা খাবো। আর টোবাকো কন্ট্রোলের অ্যাম্বাসাডর কে আছে এবার? পিভি সিন্ধু। পিভি সিন্ধু। পিভি সিন্ধু। আচ্ছা, এবার চলে আয় ব্যাংকিং নিউজ আবার একটা। আচ্ছা, ব্যাংকিং নিউজগুলো যারা বড় পরীক্ষা দিবি, যেমন বিসিএস, তারা পড়বি। বাকি যেগুলো বলছি না সেগুলো সবাই পড়বি। আর ব্যাংকিং নিউজটা যারা বিসিএস দিবি স্পেশালি তারা পড়বি, হ্যাঁ। আর বাকিগুলো তারা এমনি গল্প শুনে নে, যদি চলে আসে তো তুই মারতে পারবি। আইপিও কেউ বলতে পারবি আইপিও কি? কি? আইপিও এই যে দেখ, কাস্টমার যেটা হাইলাইট করলাম, আইপিও। নতুন কোন শেয়ার আসলে পরে যখন ভেরি গুড। শেয়ারে যখন ইনক্লুড হয় কোম্পানিটা। আর কেউ কিছু বলবি? হ্যাঁ, বাবা ডাকছে, বাবা ডাকছে। দেখ, বাবা শুনছে। আইপিওর ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে হচ্ছে কোনো কোম্পানি যখন, দাদা, হ্যাঁ বলো, দাদা, হ্যাঁ একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও তো, 1 সেকেন্ড একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ঠিক আছে। হ্যাঁ, বলো বলো। হুম। দেখ, আইপি হচ্ছে যখন কোনো কোম্পানি দেখছে আমি আর চালাতে পারছি না, পাবলিকের কাছ থেকে টাকা নিব, তখন ওরা ইনিশিয়াল পাবলিক অফারিং বলে একটা আইপিও লঞ্চ করে। এর ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে প্রথমে হচ্ছে শুরুতে পাবলিককে অফার করবে যে আমরা এত টাকা দরকার, কে কে নিবা। শেয়ার মার্কেটে এরা লিস্ট করে, হ্যাঁ। হচ্ছে যে কানাড়া ব্যাংক যখন দেখছে আর কিনতে পারছে না, তখন ওর 14.5% হচ্ছে স্টেকটাকে, স্টেক মানে ওর ওর এখানে এই যে লঞ্চটা করছে, আইপিও যেটা লঞ্চ করছে, সেটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি। ওর কাছে 51% হোল্ড ছিল, কানাড়া ব্যাংকের কাছে 51% ছিল। অত জানা দরকার নাই তোদের, তোরা শুধু এইটুকুটা পড়বি, হেডিংটা পড়বি। কানাড়া ব্যাংক 51% থেকে ওর 14.5% ও হচ্ছে ডাইলিউট করছে, মানে হচ্ছে পাবলিকের কাছে বিক্রি করে দিচ্ছে। আমি চলতে পারছি না, পাবলিক আমাকে টাকা দাও, আমার গ্রোথ হলে তোমারও লাভ হবে, আমার যদি লস হয় তোমারও লস হবে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছো না আরেকবার বলবো? বুঝেছি স্যার। আইপিও এর ফুল ফর্মটা একটু দেখে নিবা, দেখবে এখানে দেওয়া আছে, হ্যাঁ। ইনিশিয়াল পাবলিক অফার। এটা একটু দেখে নেবে, হ্যাঁ। তারপরে এবার চলে এসো এসবিএম ব্যাংক। এসবিএম ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ মরিশাস, হ্যাঁ। তো তোমার হচ্ছে যে স্টেট ব্যাংকের এটা আন্ডারে পড়লো। তো স্টেট ব্যাংকের যে মরিশাসের যে ব্রাঞ্চটা আছে, সেই ব্রাঞ্চটা, মরিশাস ব্রাঞ্চটা কিছু রুলস উল্লঙ্ঘন করেছিল, হ্যাঁ। সেটা এলআরসি স্কিম রিলেটেড আছে, অত তোমাদের জানা দরকার নাই। শুধু যে ও রুলস উল্লঙ্ঘন করলো তার জন্য হচ্ছে ওকে ফাইন লেগেছে, এটা 88 লাখ টাকা, হ্যাঁ। তোমরা কত টাকা ফাইন লেগেছে এটা না জানলেও হবে। তো আরবিআই যে পেনালাইজ করেছে কোন ব্যাংকে, এটা একটু জেনে রাখবে। এসবিএম ব্যাংকে। আরবিআই কোন ব্যাংকে পেনালাইজ করেছে, মানে পেনাল্টি লাগিয়েছে? এসবিএম। এসবিএম এসবিএম। এসবিএম ব্যাংক পরীক্ষাতে যদি এসবিএম না দেয়, যদি দিয়ে দেয় স্টেট ব্যাংক অফ মরিশাস, সেটাও মনে রেখো, হ্যাঁ। তোমার হচ্ছে পরীক্ষাতে হয়তো দুটো দিয়ে দিল, এসবিএম আরেকটা হয়, স্টেট ব্যাংক অফ মাইসুর হয়, যেটা আগে হচ্ছে মার্জ হয়ে গেছে, হ্যাঁ। মাইসুস না, এটা মাইসুসের ব্রাঞ্চটা অনেকদিন আগে মার্জ হয়ে গেছে, এটা মরিশাসের ব্রাঞ্চ। চলে এসো এক্সিস ব্যাংক। এক্সিস ব্যাংক একটা নতুন ডিভাইস বের করেছে, আজ থেকে 3 বছর আগেই বের করেছিল, সেটা এখন নতুন ভাবে আরো যে মাস্টার কার্ডের সঙ্গে হচ্ছে লঞ্চ, একসঙ্গে মিশে মাস্টার কার্ড মানে হচ্ছে যেটা আমরা এটিএম কার্ড ইউজ করি, মাস্টার কার্ডের সঙ্গে হচ্ছে এক্সিস ব্যাংক মার্জ হয়ে
যেটা এনএফসি একটা সাউন্ড বক্স বের করেছে। এনএফসি সাউন্ড বক্সটা এরকম সাউন্ড বক্স হচ্ছে, যেটা হচ্ছে তুমি হচ্ছে ঘড়ির মতো হাতে পড়তে পারো। যেমন আমরা ডিজিটাল ওয়াচ পড়ি, এরকম হাতে ঘড়িটার মতো পড়তে পারো। বা ধরে নাও তোমার ঘড়ি আগে থেকে আছে, এই ঘড়িতে তুমি ওই হুকের মতো তুমি ওখানে ঘড়িতে একটা কভারের মতো লাগিয়ে নিতে পারো, ছোট্ট দেখে আছে, এটা লাগিয়ে নিতে পারো। বা হচ্ছে তোমার হচ্ছে এটিএম কার্ডের মতো যে একটা গ্যাজেট বার করেছে, সেই গ্যাজেটটাও ইউজ করতে পারো। ৩ রকমের ওরা বের করেছে। হ্যাঁ? এই ৩ রকম গ্যাজেটের মধ্যে তোমার যেটা খুশি নিয়ে নাও। এনএফএসির ফুল ফর্ম হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন। হাতে তুমি লাগিয়ে নিলে যে কোনো জায়গায় তুমি একদিনে ৫-৮ টাকা একবারে পেমেন্ট করতে পারবা, যেখানে পিন লাগবে না। ধরে নাও তুমি ইউপিআই পেমেন্ট করতে গেছো, তো পিন লাগে কিনা আমাদের ইউপিআই পেমেন্ট করতে গেলে? পিন লাগে। যে কোনো আমরা পিন মানে পেমেন্ট করলে পিন লাগবে। কিন্তু যদি এনএফসি দিয়ে পেমেন্ট করো, এটা হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, মানে হচ্ছে তুমি ধরে নাও যে বক্সটাতে পেমেন্ট করবে সেই বক্সটাতে হাতে গিয়ে ঠেকালে, বুঝছিস? হ্যাঁ। এটা এনএফসি বক্স। এসি চালায়। এসি চালিয়ে দে না রে, ফ্যান বন্ধ করে ক্লাস নিচ্ছি। সাউন্ড প্রবলেম হবে বলে, সাউন্ড প্রবলেম হবে বলে আমি ফ্যানটা বন্ধ করে ক্লাস নিচ্ছি, ঘেমে গেছি পুরো। এসি তো নেই বাবু আমার ঘরে, এসি চালিয়ে দে একটু আমার। দেখ, এনএফসি সাউন্ড বক্স বুঝতে পারলি কোনটা তাহলে? এই দেখ এই বক্সটা, হ্যাঁ। এই যে দেখ মোবাইল ডিভাইস যেমন নিয়ে এসেছিস সেরকম হাতে থাকবে, ওর হাতে ঘড়ির মতন থাকবে, ডিজিটাল ওয়াচের মতন, এখানে ঠেকাবে, ব্যাস ৫,০০০ টাকা কেটে ৫,০০০ টাকার মধ্যে তুই কাটতে পারবি, অ্যামাউন্ট লিখে দিবি, কোনো পিন লাগবে না। একদিনে ৫টা ট্রানজেকশন করতে পারবি, মানে ৫ × ৫ = ২৫,০০০ টাকা ম্যাক্সিমাম ট্রানজেকশন। এর বেশি একদিনে উইদাউট পিনে করতে পারবি না। ১,০০,০০০ টাকা পর্যন্ত ট্রানজেকশন করতে পারবি, কিন্তু সেক্ষেত্রে পিন লাগবে। উইদাউট পিনে ৫,০০০ টাকা একবারে ট্রানজেকশন করতে পারবি ম্যাক্সিমাম ভ্যালু। এইভাবে করে দিনে ৫ বার ট্রানজেকশন করতে পারবি, ২৫,০০০ টাকা উইদাউট পিনে চলবে, কোনো পিন লাগবে না। মোবাইল ঠেকাবি বা হাত ঠেকাবি, যে কোনো ডিভাইসটা যেখানে থাকবে থাকবে সেটা ঠেকাবি। এখন দেখবি এই তো বেরিয়েছে ওই, আমার ক্রেডিট কার্ডটা কোথায় রেখেছি, ক্রেডিট কার্ডের এখনকার ক্রেডিট কার্ডগুলো বা এটিএম কার্ডগুলো দেখবি ওয়াইফাই আছে, ওয়াইফাই দেওয়া, এরকম একটা দেখবি, এরকম একটা সাইন দেওয়া থাকবে, ওয়াইফাই সাইন। দেখেছিস কেউ? হ্যাঁ, থাকে এরকম। ওটা হ্যাঁ, দেখেছি ক্রেডিট কার্ড গুলোতে আছে। হ্যাঁ, ক্রেডিট কার্ডে আছে, আমার নতুন ক্রেডিট কার্ডটা দেখলাম আছে, পুরোনোটাতে ছিল না। তো এই ক্রেডিট কার্ডগুলো কি কোথাও ঠেকাবি তা নিজে নিজে কেটে যাবে, ভ্যালু লিখে দিবি তুই কেটে যাবে, কোনো পিন লাগে না। বুঝা গেছে? যদি আমিও ইউজ করিনি, হ্যাঁ আমার ভয় লাগে বাবু। তাহলে বুঝা গেছে এটা এনএফএসি সাউন্ড বক্স কি, বুঝা গেছে সবার? স্যার বুঝা গেছে। ফুল ফর্ম কি বললাম আমি এনএফসির? নেয়ার ফিল্ড নিয়ার ফিল্ড কমিউনিকেশন। হ্যাঁ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, যেটা কাছে থাকবে সেটা হবে, দূর থেকে হবে না। তুই বাড়ি থেকে পেমেন্ট করবি তখন পিন লাগবে। এটা কে লঞ্চ করেছে? এনএফসি সাউন্ড বক্সটা লঞ্চ কে করেছে? অ্যাক্সিস ব্যাংক। এক্সিস ব্যাংক। এক্সেস এক্সেস ভেরি গুড। এবার চলে আজকের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে ইসরো 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন বের করেছে একটা। এটা ভালো করে দেখ। এটা আজকে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ,
আছে হ্যাঁ স্যার, আমি আছি প্রিয়া। তোমার গ্রাজুয়েশন কমপ্লিট আছে? হ্যাঁ, মানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন? বিএড। না, WBCS এর কোচিং নিচ্ছি। পাটনাটা দিয়ে আসলাম দাদা, বিহার স্টেট। এসছি না? হ্যাঁ, স্টেটটা দিয়ে আসলাম। কেমন হলো? দেখি ভালোই হলো, এবার দেখি কত উঠে। আর কেউ এরপরে বিসিএস দিচ্ছি, শুধু বিসিএস? বিসিএস তো দিয়েছিলাম, লাস্ট যেটা হলো। কেউ বলবি মোদি যে প্রাইভেটাইজেশন শুরু করেছে, রেল বিক্রি করে দিচ্ছে, তারপর হচ্ছে স্পেস সেক্টর বিক্রি করে দিচ্ছে, এতে কি লাভ হচ্ছে না লস হচ্ছে? লস হচ্ছে। গভর্নমেন্ট সেক্টর রাখতে চাইছে না, সবকে প্রাইভেট করে দিতে চাইছে। লাভ হচ্ছে না লস হচ্ছে? হ্যাঁ। চাকরি কমে গেছে না বাজারে এখন? আমাদের লস হবে, পাবলিকদের। আর কেউ কিছু বলবি? আর কেউ কিছু বলবি? গভর্নমেন্টের ইনকাম হচ্ছে, গভর্নমেন্টের লস নেই। আমাদের লস হচ্ছে না লাভ হচ্ছে? আমাদের লস আমাদের তো লস হচ্ছে। হচ্ছে স্যার, বাট একদিক থেকে দেখে গেলে ভালো হচ্ছে, একদিক থেকে মানে গ্রো হবে জিনিসটা। আর কেউ কিছু? স্যার কোন দিক থেকে লাভ হচ্ছে? পরিষেবা পাওয়ার দিক থেকে নাকি না পরিষেবাটা কম, কত কম টাকায় পাচ্ছি সেদিক দিয়ে? ওভারঅল কি মনে হচ্ছে, তোর কি মনে হচ্ছে, লাভ হচ্ছে না লস হচ্ছে? ওভারঅল তো লস লাভই হচ্ছে আমার হচ্ছে। মনে হয়। ওভারঅল আমাদের লস, গভর্নমেন্টের লাভ। আচ্ছা, দেখ, আমি তো প্রাইমারি স্কুলে জব পেয়েছি। কি মনে হয় আমার ছেলে মেয়ে ভবিষ্যতে যে হবে, বাচ্চা কাচ্চাকে আমার স্কুলে পড়াবো? না, অবশ্যই না। অবশ্যই গভর্নমেন্ট স্কুল থেকে কেউই পড়াবে না। তোরাও পড়াবি? তোরা কি পড়াবি? কেউ প্রাইমারি স্কুল চাকরি পেলে বা কোনো চাকরি পেলে তোরা নিজের ছেলে মেয়েকে স্যার প্রাইমারি স্যার গভর্নমেন্ট স্কুলে পড়াবি? স্যার স্যার ভালো। হ্যাঁ, সেটা সেটা নির্ভর করবে যে গভর্নমেন্ট স্কুলটা কোথায় অবস্থিত। যদি গ্রাম এলাকায় হয় সেটা তো অবশ্যই না, যদি শহর এলাকায় হয় তাহলে ঠিক আছে। হ্যাঁ, ওকে। স্যার 1 মিনিট বলছি, কেন পড়াবেন না? কেন পড়াবে না? কারণ আমি তো নিজে বুঝতে পারছি আমি ফাঁকি মারছি। আমি না ভাই, আপনার এখানে এখানে তো কোশ্চেনটা এখানে মানে কেন পড়াবেন না? আরে শোনোটাই বলছি আমি তোকে। সিস্টেমটা ওরকম ক্রিয়েট করা আছে, বুঝলি তো? এখন তো আমি অসুস্থ আছি, আমার তো আমি তো অসুবিধা আছে, তাই মানে ভালো করে যাচ্ছি না স্কুল বা স্কুল করছি না। ইভেন যারা ভালো সুস্থ স্বাভাবিক আছে তারাও পড়বে না, পড়াচ্ছে না। কারণ সিস্টেমটা ওরকম করে দিয়েছে। কারণ দেখে নে, যে উপরে যে হেড আছে আমাদের, এসআই অফিস পুরা কারাপশনে ভরা। হ্যাঁ, তার নিচে জুনিয়র যে এসআই আছে তারা কারাপশনে ভরা, ক্লাসিক কারাপশনে ভরা। টিচারগুলো সুযোগ পেয়ে যাচ্ছে ফাঁকি মারার। কেউ ভালো করে ক্লাস নিচ্ছে না কোনো স্কুলে। ক্লাস হচ্ছে না, ক্লাস নিচ্ছে না, কারণ হচ্ছে গভর্নমেন্ট সেক্টর থেকে আরও চাপ দিচ্ছে স্কুলের বাইরে অন্যান্য কাজ করার, ভোটে ব্যস্ত রাখার, বা হচ্ছে ছেলে কন্যাশ্রী প্রকল্প নিয়ে কাজ করার, অন্যান্য কাজ নিয়ে। পড়াতে কম বলছে, পড়ানোর বাদ দিয়ে যত কাজ আছে খাওয়াও আর কিছু করো, পড়ানো কাজ না করলেও চলবে, এরকম ব্যাপার একটা হয়ে গেছে। প্লাস হয়ে যাচ্ছে জীবনে একবার কোনো মতে কেউ চাকরি পেয়ে যাচ্ছে, 1-2 বছর কষ্ট করলো চাকরি পেয়ে গেল, আর সারা জীবন বসে মজা মারছে, ও কোনো আপগ্রেশন নেই, ও নিজে সব পড়া ভুলে যাবে। কিন্তু কেভিএস এ তুই দেখে না এবার, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো আছে, কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় পাবলিক স্কুল, ওখানে দেখ দেদার ভালো পড়া হচ্ছে। কারণ ওখানে টিচারদের প্রতিদিন চাপে আছে, প্রতিদিন আমি রিসেন্টলি যখন কেভিএস এর ইন্টারভিউ দিতে যাই কেন্দ্রীয় বিদ্যালয়ে, ইন্টারভিউ দেওয়ার আগে প্রিপারেশন নিচ্ছিলাম, তো একটা রিটায়ারমেন্ট টিচারের কাছে, কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার ছিল। উনি 60 বছরের পরে যা নলেজ আছে উনার, আমি মনে করি না যে রানি কোনো হাই স্কুল টিচার অত নলেজ আছে। প্রাইমারি স্কুলের, কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাইমারি স্কুল টিচার ছিলেন, রিটায়ার করেছেন। তো রানিং কোনো হাই স্কুলের টিচার, 11-12 এর টিচারের কোনো অতটা নলেজ নেই, এতটা আপডেটেড উনি। বুঝা গেছে? এবার গভর্নমেন্ট সেক্টর চাইছে, দেখ এটা কেন বললাম এখনই বুঝতে পারবি। গভর্নমেন্ট হচ্ছে, যখন আমাদের দেশে মনমোহন সিং এর আমলে, যখন আমাদের দেশে 11 দিনে মাত্র টাকা বেঁচে ছিল, তখন
একটা এলপিজি বলে রিফর্ম এসেছিল। এলপিজি ফুল ফর্ম কে বলতে পারবি? কোনটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ওটা না অন্য না, এটা? এলপিজি যেটা রিফর্ম যেটা হচ্ছে তোর গোটা ইন্ডিয়াতে রিফর্ম যেটা এনেছিল এলপিজি। আচ্ছা, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন এটা বাড়িতে গিয়ে সবাই একটু দেখবি। হ্যাঁ? এবার তখন হচ্ছে গোটা দেশকে হচ্ছে ইন্ডিয়াকে হচ্ছে গোটা ওয়ার্ল্ডের কাছে মুক্ত করে দিয়েছিল। বিদেশ থেকে তখন কোম্পানি আসতে শুরু করে দিয়েছিল। ১ম এ করছিল না কেন? কারণ হচ্ছে হচ্ছে ব্রিটিশরা আমাদের ২০০ বছর আমাদের উপরে দখল করে রেখেছিল। তো আমাদের মনে একটা ভয় ছিল যে বাই চান্স যদি আবার বিদেশের কাছে আমরা কোম্পানিকে তুলে দিই, তাহলে হয়তো আমরা আবার পরাধীন হয়ে যাবো। এটা ভাঙতে এই প্রথাটা ভাঙতে মাথাতে ভাঙতে আমাদের সময় লেগেছিল। বুঝা গেছে? তো মোদি আসার বিজেপি আসার পরে বিজেপি দেখলো যে এটা করে আমাদের লাভ আছে। স্পেস সেক্টরকে ওরা আস্তে, আস্তে বিদেশের হাতে তুলে দিল। বিদেশের হাতে মানে কোম্পানির হাতে, যেকোনো প্রাইভেট কোম্পানির হাতে। সেই প্রাইভেট কোম্পানিটা হচ্ছে দেখ এখানে আছে অগ্নিকুল। দেখতে পাচ্ছিস? দেখা আছে ছবিটা দেখতে পাচ্ছিস? ছবিটা দেখা যাচ্ছে? অগ্নিকুল। হ্যাঁ অগ্নিকুল। দেখা যাচ্ছে। এই অগ্নিকুল হ্যাঁ স্যার। লঞ্চ প্যাড এটা বিশাখা শ্রীহরিকোট্টাতে আছে। শ্রীহরিকোট্টার ওখানে পোর্টেবল লঞ্চ প্যাড এটা। মানে এদের ট্যাগ লাইনই হচ্ছে আচ্ছা ট্যাগ লাইন এনি টাইম এনিহোয়ার লঞ্চ অ্যাফোর্ডেবল। তো ট্যাগ লাইনটা হ্যাঁ এনি টাইম এনিহোয়ার লঞ্চ অ্যাফোর্ডেবলি মানে হচ্ছে তুই যেখানে একটা রকেট লঞ্চ করতে লাগে সময় ৩ থেকে ৪ মাস ওরা ৬ দিনে লঞ্চ করে দেয়। বুঝা গেছে? এবার ওরা গোটা ওয়ার্ল্ডে এরকম করে লঞ্চ করতে চাইছে। এটা প্রথম। এটা কি করে ৬ দিনে লঞ্চ করছে? এটা হচ্ছে 3D প্রিন্টিং এর মাধ্যমে। 3D প্রিন্টিং বুঝিস? না বলবো? না বুঝি। বলেন স্যার। দেখ নরমালি আমাদের মোবাইলটা দেখবি। মোবাইলে কি আছে দেখবি অনেকগুলো তোর হচ্ছে জিনিসপত্র দিয়ে দেখবি জয়েন্ট করা আছে। মোবাইল, ল্যাপটপ হাতের কাছে যা পাবি দেখবি এই সবকিছু যে জয়েন্ট আছে। কিন্তু দেখবি হাঁড়ি। বাড়িতে গিয়ে হাঁড়ি দেখবি। বা হচ্ছে বোতল দেখবি। দেখবি এগুলো জয়েন্ট কোথাও নেই। আছে জয়েন্ট কোথাও? না। না। 3D টেকনোলজিটা হচ্ছে অনেকটা এরকম। মাটির কলসি দেখবি বা মাটির হাঁড়ি দেখবি বা নরমাল হাঁড়ি দেখবি একবার মনে হচ্ছে একটা খাঁচাতে ফেলেছিল দিয়ে হয়ে গেছে। ওই স্ট্রাকচারে ফেলে তৈরি হয়েছে। 3D প্রিন্টিংটা এরকম হচ্ছে, এরকম একটা খাঁচাতে ফেলবে, র মেটেরিয়াল ঢুকাবে, একটা 3D প্রিন্টিং এর মাধ্যম দিয়ে সব জিনিসপত্র বেরিয়ে যাবে একবারে। এর ফলে কি হবে লিকেজের চান্স কম থাকবে, সময় খুব কম লাগবে। হ্যাঁ? তো 3D প্রিন্টিং এর মাধ্যম দিয়ে হচ্ছে আইআইটি মাদ্রাস ইসরোর সঙ্গে কাজ করে ৬ দিনের মধ্যে লঞ্চ করে দিচ্ছে। ঠিক আছে? এতে আমাদের ইন্ডিয়ার খুব তাড়াতাড়ি গ্রোথ হবে। ১০০ কিলোমিটার পর্যন্ত যাচ্ছে এরা। হ্যাঁ? মানে জাস্ট স্পেস সেক্টরে টাচ করছে আর বেরিয়ে যাচ্ছে। এটা না যে চলে গেল জিএসএলভির মতন অনেক, অনেক দূর চলে গেল। এখানে দেখেন একটু কি বলছে দেখ ইসরো আর উইপ্রো তোদের পরীক্ষাতে আসবে ইসরো দিয়ে। 3D কোলাবোরেটেড অন 3D প্রিন্টেড রকেট। তো 3D প্রিন্টিং রকেট যেটা বের করলো ওটা হচ্ছে আইআইটি মাদ্রাসের সাথে। যদি প্রাইভেট সেক্টরকে বিজেপি গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে যদি অ্যাপ্রুভ না করতো তাহলে এই কাজটা হতো না। এত বড় উন্নতিটা ডেভেলপমেন্টটা হতো না। যেখানে আমাদের গ্রোথ করতে বা একটা স্যাটেলাইট লঞ্চ করতে ৬ মাস লেগে যায় টাইম, ১ বছর লেগে যায়। সেখানে প্রাইভেট সেক্টরের সঙ্গে এটা করে দিল ৬ দিনে। এটা ভালো কাজ হলো না খারাপ কাজ হলো? ভালো। ভালো হলো। প্রাইভেট সেক্টরকে যেটা আনছে তো বলতো দেশে ডেভেলপ হচ্ছে না ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ডেভেলপ হচ্ছে কিন্তু যেটা শুধু বাচ্চা আচ্ছা, আচ্ছা আগে দেখ, আগে ট্রেন যদি কারো যাওয়া আসা করে থাকিস আজ থেকে ২-৩ বছর আগে, দেখবি ট্রেনে কোনদিন জল থাকতো না ভালো করে। হ্যাঁ? এখন ট্রেনে যাবি দেখবি সবসময় যে জল এভেলেবেল পাবি। কেন বলতো? এটা প্রাইভেট জায়গাতে দিয়ে দিয়েছে। সরকারি জায়গাতে ছিল তো কি হতো? পরের স্টেশনে জল ভরে নেবো। এ করতে, করতে আর জল ভরা হতো না। হ্যাঁ? এখন দেখবি প্রাইভেটকে দিয়ে দেওয়াতে এর ফলে অল টাইম জল থাকছে। ট্রেন পরিষ্কার থাকছে। হ্যাঁ? এই দেখ এটা দেখ। প্রথমে আছে এসএলভি। দেখো প্রথমে
বর্তমানে SLV3 আছে আর ASLV, এই দুটো যেটা দেখতে পাচ্ছ এগুলো রিটায়ার করে গেছে। মানে যে রকেটগুলো লঞ্চ করে, লঞ্চ প্যাড যে রকেট লঞ্চার করে, এই লঞ্চার্সগুলো এই দুটো আগের ভার্সন আছে, ওল্ড ভার্সন SLV3 আর ASLV, এই দুটো রিটায়ার করে গেছে এখন। মনে থাকবে প্রথম দুটো। আচ্ছা, এখন যেটা চলছে খুব নাম শুনতে পারবি, PSLV, এটা এই PSLV চলছে, GSLV এটা, আর যেটা চলছে ওটা LVM3। এইগুলো হচ্ছে দেখতে পাচ্ছিস রে, এই PSLV GSLV যেটা দেখছিস, আর LV, আর এটা দেখো লাস্ট, এটা দেখো এটা লেখা আছে GSLV। এগুলো হচ্ছে একটা হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, একটা হচ্ছে জিও সিনক্রোনাল লঞ্চ ভেহিকল। এগুলো তোমাদের জিওগ্রাফিতে আছে, পরে ভালো করে পড়বে তোমরা। হ্যাঁ, এখন জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে PSLV GSLV যেগুলো দেখতে পাচ্ছ আর LVM3 এগুলো কি, এগুলো হচ্ছে এখন রানিং আছে। আর আন্ডার ডেভেলপমেন্টে আছে দুটো আছে, HRLV আর SSLV। এটা এগুলো মানে হচ্ছে তোমার চলছে, এখন প্রসেস চলছে। HRLV হচ্ছে হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকল, আর SSLV হচ্ছে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। এগুলো এত দরকার নাই, এগুলো হচ্ছে নতুন করে পরের মানে বিজেপি গভর্নমেন্টের যেটা বললাম যে 10 বছর 20 বছর একটা থাকে, প্ল্যানিং থাকে, এটা ওরা প্ল্যানিং নিয়ে চলছে যাতে রিটায়ারমেন্টের আগে আমরা তৈরি করে দিতে পারি। হ্যাঁ, এখান থেকে যেটা পড়বি সেটা হচ্ছে ইসরো হচ্ছে PSLV। এখানে দেখো লেখা আছে PSLV দেখো আছে PS4। এখানে ছবিতে একটা জিনিস দেখো PSLV কততে আছে। স্যার ছবিতে দেখা যাচ্ছে না। এক্সেল দেখা যাচ্ছে তো স্যার? এক্সেল দেওয়া আছে। এক্সেল দেওয়া আছে তো। এখানে আরেকটা ছিল, সেটা তো দেখতে পাচ্ছি না আমি। আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, এই ছবিটা দেখে নিবি। PSLV দেখবি 4 নম্বরে আছে। পাঠিয়ে দিলাম, পেলাম। PSLV 4 নম্বরে আছে, ওই জন্য এটা নাম দিয়েছে দেখো PS4। ঠিক আছে, এটা হচ্ছে 3D প্রিন্টিং। শুধু এটুকু মনে রাখো যে ইসরো হচ্ছে এটা লঞ্চ করাচ্ছে। হ্যাঁ, এটা একটা ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট, কিন্তু গোটা ওয়ার্ল্ডে আমাদের ইন্ডিয়া প্রথম, গোটা ওয়ার্ল্ডের মধ্যে বলছি ইন্ডিয়া ফার্স্ট কান্ট্রি এই টেকনোলজির জন্য, যেখানে 6 দিনের মধ্যে একটা বড় রকেট ম্যানুফ্যাকচার করে। এত সুন্দর টেকনোলজি কোথাও নাই। স্পেস প্রোগ্রামের মধ্যে ইন্ডিয়া ফার্স্ট কিন্তু, বুঝেছো? আচ্ছা, এবার দেখো, এবার ধরো প্রাইভেট কোম্পানি দিয়ে রকেট লঞ্চ করাচ্ছে। রকেট লঞ্চ করতে গিয়ে তো এটা হতে পারে যে রকেট যেমন আমরা দীপাবলিতে ছাড়তে যাই, তখন কি হয়, রকেট মাঝে মাঝে বোতলের মুখ টেরি হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, তখন কারো বাইরে চলে যায়, কোথাও আগুন লেগে যায় বা সাইডে চলে যায়, হয়তো এরকম ভুলভাল। হ্যাঁ, এরকম ভুলভাল যাতে না হয় ওই জন্য ইসরো কি করছে, নিজের যেটা সেলফ ডিস্ট্রয় টেকনোলজি আছে সেটা প্রাইভেট কোম্পানিকে তুলে দিয়েছে। সেলফ ডিস্ট্রয় টেকনোলজি মানে যদি ভুল করে কোনোভাবে যদি একটাও রকেট সাইডে চলে যাচ্ছে, ভুলভাল দিকে যাচ্ছে, তাহলে কোনো দেশকে উড়িয়ে দিল বা কারো বাড়িতে পড়ে গেল, কোথাও যাতে না পড়ে, ওই জন্য সেলফ ডিস্ট্রয় মানে হচ্ছে নিজে ও হচ্ছে আত্মঘাতী করে নেবে, নিজেকে ধ্বংস করে নেবে। যখন দেখবে কাত হয়ে গেছে নিজেকে ধ্বংস করে নেবে। বুঝা গেছে? তো ডিটেলস গল্প বললাম যাতে মনে থাকে। 3D প্রিন্টিং যে রকেট ইঞ্জিন যেটা আছে, এই রকেট ইঞ্জিনটা প্রথম কে বের করেছে? ইসরো। ইসরো, মনে থাকবে? চলো এবার অ্যাওয়ার্ড। 3D প্রিন্টিং ব্যাপারটা বুঝলাম না। 3D প্রিন্টিং হচ্ছে যে কোনো জিনিসের র মেটেরিয়াল। ধরে নাও তুমি একটা কম্পিউটার চাইছো এখন, বা মোবাইল চাইছো। হ্যাঁ, তুমি হচ্ছে মোবাইল চাইছো, মোবাইলের র মেটেরিয়াল দিয়ে দিলে, বা জুতো চাইছো, জুতোর র মেটেরিয়াল দিয়ে দিলে, ওই জিনিসটা তোমার প্রিন্টের সাথে সাথে বের করে দিবে। 3D প্রিন্টিং মানে যেটা তুমি হাতে নিতে পারবে, সেটা সঙ্গে সঙ্গে তোমাকে প্রিন্ট আউট করে বের করে দিচ্ছে। যেমন হচ্ছে আমরা বই প্রিন্ট করি, খাতা প্রিন্ট করি, হ্যাঁ, জেরক্স করি, যেটা ওরকম হচ্ছে তোমার প্রিন্ট করে মোবাইল বেরিয়ে যাবে। 3D প্রিন্টিং লিখে ইউটিউবে সার্চ করবি, প্রচুর বড় বড় হচ্ছে বেরিয়ে গেছে, মেশিন বেরিয়ে গেছে। বোতল প্রিন্ট করা, জুতো প্রিন্ট করা, জামা প্রিন্ট করা, সঙ্গে সঙ্গে প্রিন্ট করে বের করে দেবে। বুঝেছিস? আচ্ছা, বুঝলাম। অনেক কোনো টেকনোলজি। হ্যাঁ, 3D প্রিন্ট করে রকেট বের করে দেবে, একটা আস্ত বড় রকেট। এটা ওয়ার্ল্ডে প্রথম হয়েছে। ইন্ডিয়ার লোক তো কিছুই করতে পারে। হ্যাঁ, দেখ, ইন্ডিয়ান আমেরিকান বৃহৎ সোমা ট্রায়াম্পস, এটা কেউ দেখেছিস? এই অ্যাওয়ার্ড শো কেউ দেখিস? আমেরিকান বৃহৎ সোমা ট্রায়াম্পস, এটা হচ্ছে যে সব বাচ্চা স্পেলিং ভালো মনে রাখতে পারে,
একটা ইন্ডিয়ান অরিজিনের বাচ্চা আছে যার বাবা মা ইন্ডিয়ার ছিল, কিন্তু সে হচ্ছে ফ্লোরিডাতে এখন থাকে। তো ফ্লোরিডাতে থাকে, ওখানে হচ্ছে ওদের স্পেলিং এর টেস্ট হয়। তো ও হচ্ছে ফার্স্ট হয়েছে, টপার হয়েছে। হ্যাঁ, ও হচ্ছে 29টা ওয়ার্ড ঠিক বলেছিল, যে লাস্ট হচ্ছে 29 নম্বর ওয়ার্ড বলে ও হচ্ছে এই ট্রফিটা জিতেছিল। তো ট্রফিটার নাম মনে রাখবি, ব্রুয়ার্ড সোমা ট্রায়াম্পস বা ব্রুয়ার্ড সোমা মনে রাখবি, তাহলে হবে। তার জন্য হচ্ছে ন্যাশনাল স্পেলিং বি। প্রোগ্রামটার নাম হচ্ছে স্ক্রিপ্টসে হয়েছিল, প্রোগ্রামটার নাম হচ্ছে ন্যাশনাল স্পেলিং বি। একটা ওদের লোগো দেখবি বি লেখা আছে, বি এর মাঝে লাস্টে যে বিটা দেখছিস, বি এর মাঝের বিটা আছে, এটা হচ্ছে মৌমাছির একটা ছবি দেওয়া আছে, হলুদ কালারের মৌমাছির ছবি আছে, ওদের লোগো এটা। তো যদি বলে এই প্রোগ্রামটা কোথায় হয়েছিল, ফ্লোরিডা। বাসিন্দাটা ফ্লোরিডার। হ্যাঁ, কলকাতা হয়তো আমেরিকা পাবি। হ্যাঁ, যদি বলে আচ্ছা, যে কত বছরের বাচ্চা, তো 12 বছরের বাচ্চা, 12 বছর। 7th গ্রেড, মানে হচ্ছে ক্লাস 7 এ পড়ে। কিন্তু কটা স্পেলিং বলেছিল? 29টা। 29। কটা স্পেলিং বলেছিল? 29টা। লাস্ট যেটা স্পেলিং বলেছিল, যেটা বলতে পেরেছিল, সেটা হচ্ছে অ্যাপসিল, ABACIL। অ্যাপসিল মানে হচ্ছে পর্বতারোহণ, মানে হচ্ছে পর্বতে যারা উঠে দেখেছিস, ওই দড়ি বেঁধে বেঁধে উঠে পর্বতে, হুম। ওই পর্বত আরোহণকারীদের বলা হয় স্পিল, ওই অ্যাপসিল। ওই অ্যাপসিল ওয়ার্ডটা ঠিক বলেছিল, বাকিরা বানানটা ভুল বলেছিল। এই প্রোগ্রাম শোটা কেউ দেখে থাকিস, খুব ইন্টারেস্টিং। তোদেরও তো মনে রাখতে হবে না, শুধু এটা মনে রাখবি যে ইন্ডিয়ান অরিজিন ছিল। ও হচ্ছে ব্রুয়ার্ড সোমা অ্যাওয়ার্ড জিতলো, সেটা ন্যাশনাল স্পেলিং বি এই প্রোগ্রামে গিয়ে। এটা হচ্ছে ফ্লোরিডাতে, ক্লাস 7 একটা বাচ্চা আছে। ঠিক আছে, আর যদি তোদেরকে জিজ্ঞেস করে যে ন্যাশনাল স্পেলিং বি এর জন্য কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়, ব্রুয়ার্ড সোমা। তারপর বলে নে, ব্রুয়ার্ড নামটা মনে সোমা। থাকবে না, ব্রুয়ার্ড সোমা নামটা বলে নে। ব্রুয়ার্ড সোমা। ব্রুয়ার্ড সোমা। ব্রুয়ার্ড সোমা। এই ব্রুয়ার্ড সোমা অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়? স্পেলিং এর জন্য। ন্যাশনাল স্পেলিং বি, ওটা কোম্পানি। হ্যাঁ, ন্যাশনাল। স্পেলিং এর জন্য পরীক্ষা এরকম করে কোশ্চেন দেবে। অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড কত টাকায়, $50,000 পেয়েছে, বহুত টাকা পেয়েছে, এগুলা তোদের জানতে হবে না, তুই জেনে নে। হচ্ছে স্পেলিং এর জন্য পেয়েছে ব্রুয়ার্ড সোমা অ্যাওয়ার্ড। তাহলে ব্রুয়ার্ড সোমা অ্যাওয়ার্ড কি জন্য দেওয়া হয়? স্পেলিং স্পেলিং এর জন্য। অ্যাঙ্কারিং করে একটু কালো করে মোটু করে লোকটা, ওটা ওটা কি? না না, ওই এই যে লোকটা এবার, না না, ও পারেনি। এবার ফর্সা করে দেখবি, ছোট চুলওয়ালা ছিল একটা। না, একটা শোতে দেখতাম আর কি, এটা কমেডিয়ান শো, মোটু ওটা করে কমেডিয়ান কালো শো, করে। যেটা দেখছি ওটা কমেডিয়ান শো। না, ওখানে হচ্ছে এই করতো আর কি, স্পেলিং এর টেস্ট হতো। আচ্ছা, তাহলে ওটা ছোট মোটো হবে, ন্যাশনাল তাহলে স্পেলিং এটা অন্য হবে। আর এই ছেলেটা একটা ভালো আছে, শেষে দেখছিলাম যখন হচ্ছে কি হচ্ছিল, ওই ইন্টারভিউ নিচ্ছিল, ও হচ্ছে তোর গীতার শ্লোক দিয়ে শুরু করেছিল ইন্টারভিউটা, বেশ ভালো জমাটিয়া, মানে একদম ইন্ডিয়ান অরিজিন ছেলে পেলে তো বিদেশে গিয়ে ভুলেনি ইন্ডিয়াকে, গীতার শ্লোক দিয়ে শুরু করেছিল। যাক, বেশ ভালো কালচার লাগলো ওর দেখে। তারপরে চলে এখানে নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড, এটা হেলথের জন্য দেওয়া হয়। তো আমরা দুটো অ্যাওয়ার্ড পড়লাম, একটা নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড, একটা ব্রুয়ার্ড সোমা অ্যাওয়ার্ড। নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দেওয়া হয় হেলথ পারপাসে, ঠিক আছে। নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড কি জন্য দেওয়া হয়? হেলথ পারপাস। হেলথের জন্য। আর স্পেলিং এর জন্য? ব্রুয়ার্ড সোমা। ব্লু হার্ট। তোরা আজকে লাস্ট স্পোর্টস নিউজ। ইংল্যান্ডের ক্রিকেটার আছে ব্রেডন কার্স। ব্রেডন কার্স কি করেছে দেখ, 2005-এ ওদের একটা বেরিয়েছিল, অ্যাক্ট বেরিয়েছিল, যেটা হচ্ছে তোর ইসের উপরে, গ্যাম্বলিং এর উপরে, গ্যাম্বলিং অ্যাক্ট 2005 গ্যাম্বলিং অ্যাক্ট। এই গ্যাম্বলিং অ্যাক্টে ছিল যে কোনো দেশের লোক গ্যাম্বলিং করতে পারবে, মানে জুয়া খেলতে পারবে। হ্যাঁ, যেটা ড্রিম 11-এ কি করা হয়, জুয়া খেলা হয় না ড্রিম 11-এ, হ্যাঁ। যে কেউ খেলতে পারবে, গ্যাম্বলিং করতে পারে, যে এ আজকে জিতবে, এত টাকা বেট, ওই বেট যে কেউ খেলতে পারে। কিন্তু বেটটা খেলতে পারবে না কে? কোনো প্লেয়ার খেলতে পারবে না, কোনো কোচ খেলতে পারবে না, কোনো হচ্ছে সাপোর্টিং বডিতে যারা থাকবে সে খেলতে পারবে না। কিন্তু এই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেডন কার্স যে আছে, ও সাপোর্টিং বডিতে ছিল, রেগুলারিটিতে ছিল, রেগুলেট করতো, ওই বোর্ডের রেগুলেটর হয়ে ও হচ্ছে গ্যাম্বলিংয়ে ধরা পড়েছে। তো এখন ইনিশিয়াল ধরা পড়েছে বলে ওকে 3 মাসের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। এই ব্যানটা 2025 পর্যন্ত, 2 বছরের ব্যান হতে পারে, 13 থেকে 16 মাস পর্যন্ত। বোঝা গেছে? ওকে দেখা গেছে 303টা বেড ও ডুপ্লিকেটিং করেছে। হ্যাঁ, তো যাই হোক,
তো এটা 17 থেকে 19 এর কেসটা চলছে এখন, মানে আস্তে আস্তে কেস মানে যাঞ্চ করতে সময় লাগলো। হ্যাঁ, তোরা শুধু এইটুকু জানবি যে হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটার নাম কি? ব্রেডন ব্রাইডন কার্স। কার্স। একে ব্যান করা হয়েছে গ্যাম্বলিং এর জন্য, জুয়া খেলার জন্য ই করা হয়েছে, ব্যান করা হয়েছে। নামটা মনে রাখবি, এখানে পরীক্ষাতে যদি কোশ্চেন আসে তো ওটা হচ্ছে আহ, এ, ব্রাইডন কার্সের নামটাই আসবে। হ্যাঁ, আর অন্য কিছু আনসার এটাই আসবে, শুধু আনসার আসবে যে কাকে 3 মাসের জন্য বা কাকে এখন রিসেন্টলি ক্রিকেট বোর্ড থেকে ব্যান করে দেওয়া হয়েছে। আনসারে অনেক কারো নাম আসবে। ব্রাইডন কার্স। ব্রাইডন কার্স। তারপর বলে নে, নামটা বলে নে, আনসারটা বলে নে। ব্রেডন কার্স। আর এই ফুটবল ইসেরটা ওয়ার্ল্ড বক্সিং এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন হচ্ছে আমি হচ্ছে আগে গত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে করাচ্ছি। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স কালকে করাবো। কেন বলতো? আজকে সারাদিনে যেগুলো ঘটবে সেগুলো নিউজ পেপারগুলো থেকে, আর্টিকেল থেকে, সব জায়গা থেকে আমি কালেকশন করবো, করে আমি এক জায়গায় করবো, করে পরের দিন থেকে পড়াবো। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে যেগুলো ক্লাস গোটাটা কারেন্ট অ্যাফেয়ার্স করলাম, কার কি ডাউট আছে বল। ভাবনা এখানে বলছিলাম স্যার জিকে টা বেশি ভালো হতো। দাদা হ্যাঁ বলো, বলছি একটু একটু তিরিশে ওটা বলে দাও না, বলে দিচ্ছি থাম। যেটা পার্সেন্ট। আচ্ছা বলে দিচ্ছি। আর কি কি বলছিলি বল। স্যার বলছিলাম জিকে টা একটু দেখলে ভালো হতো। কি মনে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলো বলছিস? মানে হ্যাঁ, মানে কোশ্চেন, মানে পরীক্ষার জন্য প্রিপারেশন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে উঠানো কোশ্চেন গুলো এক্সামে আসে কোশ্চিন ধরবো কোশ্চেন। বলছো না কি বলছো বুঝতে পারছি না। জিকে স্যার হ্যাঁ, কি বলছিলাম কি যেগুলো পরীক্ষাতে কোশ্চেন টপিক বুঝাবো, কি বলছো বুঝলাম না। কোশ্চেন সলভ করাতেন বা টপিক বোঝাতেন পুলিশের জন্য। আমরা যেহেতু পুলিশ অ্যাপ্লিকেশন আছে না। এটা কোশ্চেন তো এইভাবে অনলাইনে বোঝানো যাবে না রে। তো তোরা এক কাজ করবি, যদি মনে করি যে আমি দিব তবে সলভ করবি, তাহলে বলবি, আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, সলভ করবি। কোথাও যদি বুঝতে ডাউট হয় আমাকে বলবি, আমি বুঝিয়ে দেবো ওটা। হ্যাঁ ঠিক ঠিক। ঠিক আছে, আর কারো কিছু ডাউট? হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স কার বুঝতে অসুবিধা লাগলো, ভারী লাগলো কার কার? বলছিলাম প্রিভিয়াস মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু পাওয়া যেতে পারে, মানে ক্লাস হলে আমি একটা। মান্থলি একটা পিডিএফ পাঠিয়ে দেবো, গত মাসে এটা আমি কালেকশন করে এটা পাঠিয়ে দেবো, গোটা মাসের হবে। বলছি এই বছরই জানুয়ারি থেকে যদি একটা, আমি এক এক করে বলো, কি বলে কৈলাস? বলছি এই বছরই জানুয়ারি থেকে যে যে জুন অব্দি হয়েছে তার একটা যদি সামারাইজ ভার্সন কিছু থাকে, সেটা একটা ক্লাস যদি হয় তো। আমাকে একটু একটু 4-5 দিন সময় দিয়ে আমি বানিয়ে দিয়ে দেবো একটা সমাজের, হলো। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কি কি বলছিলে বলো। স্যার কোড সেকশনটা একবার বলুন। আচ্ছা, দাও। স্যার যে কোড সেক্টরটা, বুঝলাম না এবার বলো। কোড সেক্টর গ্রোথ যেটা আছে ওই জায়গাটা, আর আচ্ছা, ইকোনমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক। হ্যাঁ। হুম। রনিকো, হ্যাঁ এটাই বলছিলাম আমি। রনিকো তুই এটাই বলছিস? এটাই। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দেখ, কোর সেক্টর হচ্ছে আমরা বলি না যে আমি ম্যাথে আমার কোর আছে, মানে হচ্ছে তোর ম্যাথে কোর মানে তুই ম্যাথটা ভালো বুঝিস। কোর মানে এখানে হচ্ছে যে তোর যেটা স্ট্রং পয়েন্ট। তো আমাদের দেশের হচ্ছে 8টা স্ট্রং পয়েন্ট আছে, যেটাতে আমাদের দেশ বেশি টাকা ইনকাম করে। কোর সেক্টর এরকম 8টা কোর সেক্টর আছে। এটা হচ্ছে কোল মানে কয়লা, স্টিল, সিমেন্ট, ফার্টিলাইজার মানে সার, ইলেকট্রিসিটি, ন্যাচারাল গ্যাস, রিফাইনারি প্রোডাক্টস আর ক্রুড অয়েল। ক্রুড অয়েল মানে হচ্ছে কাঁচা তেল। এটা হচ্ছে 8টা হচ্ছে আমাদের কোর প্রোডাক্ট। কোর সেক্টরে গ্রোথ হয়েছে এবার অনেক হাই জাম্প হয়েছে 6.2%। যার মধ্যে সব থেকে নোটেবল 3টা জায়গা হচ্ছে স্টিল, ইলেকট্রিসিটি আর ন্যাচারাল গ্যাস। কারণ হচ্ছে হাই পরিমাণে ন্যাচারাল গ্যাস ইউজ হয়েছে। এই গাড়ি ঘোড়া চলছে ন্যাচারাল গ্যাসের মধ্যে চলছে অনেক। হ্যাঁ, আর হচ্ছে ইলেকট্রিসিটি সবাই এখন ভালো ইউজ করছে। গ্রামে গঞ্জে প্রত্যেক বাড়িতে ইলেকট্রিসিটি ইউজ হয়েছে। আর র্যাপিড পরিমাণে হচ্ছে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, ঘর বাড়ি তৈরি হচ্ছে, রোড তৈরি হচ্ছে, এতে প্রচুর পরিমাণে স্টিল ইউজ হচ্ছে। যারা শেয়ার মার্কেট জানিস বা শেয়ার মার্কেট বুঝিস, তারা দেখবি এখন স্টিলের উপরে বেশি টাকা লাগায়। স্টিলে হচ্ছে বিশাল হিউজ গ্রোথ। আমি আমি লাগিয়েছিলাম একটা স্টিল ফ্যাক্টরিতে, হিউজ টাকা গ্রোথ পেয়েছি। তো এখন যারা দেখবি শেয়ার মার্কেট বুঝিস বা কুইস, তারা দেখবি স্টিলে বেশি লাগাচ্ছে। হুম, হুম। আচ্ছা, তো
কোর সেক্টরটা বোঝা গেছে রনিক আর নয়না? হুম। ডাউট আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এবার বলো। তাই গলতি সে মিস্টেক হচ্ছে রে। স্যার আমার বাচ্চাটা হ্যাঁ? দেখছে আরেকটা ফোনে, আমার ছেলে আচ্ছা দেখছে। ঠিক আছে সাউন্ড বেশি না। আচ্ছা বল এবার আর কি প্রবলেম আছে? আচ্ছা পূজা, প্রিয়া, প্রতীক্ষা, বুঝতে পারছো? মেনকা, আচ্ছা হ্যাঁ স্যার, স্যার, বুঝতে এইগুলো পারছি। হ্যাঁ স্যার ঠিক আছে। বলছিলাম স্যার এসএসসি সিজিএল এর জন্য তো এগুলাই হবে। হ্যাঁ এগুলো সব হবে, সব সব পরীক্ষাকে করে পড়াচ্ছি আমি। হ্যাঁ আচ্ছা ইউপিএসসি বাদ দিয়ে বাকি যত এক্সাম দিবি সব এক্সামে কাজ লাগবে। আচ্ছা স্যার, বলছিলাম এগুলো রেকর্ডিংটা কোথায় পাওয়া যাবে? রেকর্ডিংটা আমি ইউটিউবে ডাউনলোড মানে আপলোড করে, এবার তুই এডুকেশন বলে একটা চ্যানেল আছে দেখবি, আমার পুরনো চ্যানেলে আপলোড করে হচ্ছে তোদের হচ্ছে হ্যাঁ লিঙ্কটা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আচ্ছা, আর কোনো ঠিক কারো ডাউট? আছে স্যার। না স্যার। আজকের মতো গুড নাইট, কালকে আবার স্যার হ্যাঁ বলো। স্যার স্যার বলো, বলো। পিডিএফ গুলো যদি বাংলায় হতো তাহলে একটু ভালো হতো। বাংলাতে বানাতে আমার খুব অসুবিধা হয় রে বাবু, এটা টাইপ করতে আমার খুব অসুবিধা হয়। আসলে আমার এক সাইডে পুরোটা হচ্ছে হাত পা ভাঙা, বুঝলি তো, 4টা হাড় ভাঙা আছে। হ্যাঁ স্যার জানি। আমি টাইপ করতে পারি না এখন ভালো, সারাদিন ধরে টুকটুক ঠিক আছে স্যার। পর যদি ঠিক কোথাও আছে অসুবিধা স্যার, হয় থ্যাংক ইউ স্যার। কোথাও অসুবিধা হয় আমাকে বলবি, আমি পার্সোনাল তোকে হচ্ছে ভয়েস করে হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে সত্যজিৎ, হয়ে হয়ে গেছে ক্লাস। হ্যাঁ যারা স্যার বেরোবার একটা বেরিয়ে যেতে কথা পারিস। বলতে চাই। হ্যাঁ যারা বেরোবার বেরিয়ে যেতে পারিস, ক্লাস আচ্ছা হয়ে স্যার, গেছে। যাদের কথা বলার আছে তারা থাক, যাদের কোনো ডাউট আছে কথা কথা কিছু বলবি তারা থাক, বাকি বেরিয়ে যেতে পারিস। হ্যাঁ হ্যাঁ বলো। বলো কে বলছিলে বলো। দাদা ক্লাস শেষ হলে আমাকে একবার কল করবো তো, তো আমি করবো ধরবা। আধ ঘন্টা পর পর সাউন্ডটা দেখ, কল কর। ঠিক আছে। কি বলছিলি বলবি আর? স্যার বলছি আইসিডিএস এর সুপারভাইজারের ফর্ম কি মাসে দিতে পারে, বা ওটা সিলেবাসের ব্যাপার তো কোনো কিছু জানি না, যদি ওটা একটু জানান। সুপারভাইজার এখন যত ভোট কমপ্লিট হচ্ছে না বাবু, ভোটের রেজাল্ট দিচ্ছে না, গঠন ক্লিয়ার হচ্ছে না, কিছু দেবে না এখন খবর। হুম মোটামুটি মে তো জুন, আগস্টের দিকে হুম বেরোবে, হুম আগস্টের দিকে, জুন। আগস্টের আগে বেরোবে না কিছু। আচ্ছা, আর স্যার বলছি আমি এবার এএনএম জিএনএম এর জন্য ফর্ম ফিল আপ করেছি, তো ওটা মানে পড়ার জন্য, তো ওটা পড়তে জোর দে। কিভাবে প্রিপারেশন নেব, বা যদি কেউ এএনএম জিএনএম পড়তে গেলে এখন ফিজিক্স কেমিস্ট্রি বায়ো গুলে খেয়ে নে, বায়োলজি তো একদম গুলে খেয়ে নে। হ্যাঁ আর মনোজ কোন কামনা ব্যাপারে ক্লাসের স্যার, সেটা 9 আর 10 এ? হ্যাঁ না এখন যা টাফ কোশ্চেন, 11-12টা হালকা দেখতে পারিস। হ্যাঁ 9-10 তো একদম তোকে গুলে খেয়ে নিতে আচ্ছা বায়োলজিটা। আচ্ছা আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস কর, তাহলে একটু আইডিয়া পেয়ে যাবি। আচ্ছা স্যার, আর কি বলছিলেন মনস্কামনা মন্দির ওখানে কার কিছু বলছিলেন হ্যাঁ একটা? হ্যাঁ ওখানে একটা টিচার পড়ান, ওখানে খুব ভালো শুনেছি। আমি ঠিক চিনি না এক্সাক্ট, আমার লোকেশন জানা নেই বা নাম অ্যাড্রেস কিছু জানি না, ভালো পড়ানো। আচ্ছা, মনস্কামনা মন্দির ওখানেই পড়ায়? ও সব আশেপাশে ওই ওই রোডেই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু খোঁজ নিয়ে নেবো তাহলে। হয় নেবো। ঠিক আচ্ছা আছে। স্যার, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো বলো। আচ্ছা বলেন। বলছিলাম ও কয়লাস বলে নে, আগে কয়লাস বলে নে কি বলছে। বলছিলাম স্যার, আপনি যে বলছিলেন না রেলকে প্রাইভেটাইজ করে দেওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ তো ওটা করে দিলে বেশি ভালো। আমি তো এখন রেলওয়েতে আছি, স্টেশন মাস্টার পোস্টে আছি, আমি বাহ এসএসসি বাহ বাহ সিজিএল দিতে চাই। বাহ, পোস্টিং কোথায় আছে এখন রে? স্যার, আমি এখন রাউরকেল্লা স্যার, বাহ রাউরকেল্লা রাউরকেল্লাতে আছি, চান্দি প্রসেস। বাহ, সিজিএল দিবি নাকি? কিন্তু আমি মানে যেটুকু,
হ্যাঁ, আমার ইচ্ছাটা সেইদিনই। আমি যেটা বুঝতে পারি যে কন্ট্রোল রুম মূলত রেল চালায়, হ্যাঁ, হ্যাঁ। তো এরা 3 কিলোমিটার রেল চালাতে কোনো দিন 7 ঘন্টা লাগিয়ে দেয় ট্রেন চালাতে, মানে এতটা আনঅর্গানাইজড এরা আর কি। প্রাইভেট কে করে দিলে না সবকিছু সিস্টেমেটিক হয়ে যাবে, বুঝলি তো? সবাই কাজ চলে যাবে এই ভয়ে কাজ করবে। অর্ণব বল, পড়াশোনা কেমন করছিস অর্ণব? স্যার করছি তো। ইস, কোথায় আছিস এখন? টাউনের বাড়িতে না গ্রামের বাড়িতে? এখন হ্যাঁ আমার বাড়িতে চলে এসেছি। দামসে যাচ্ছিস আর? হ্যাঁ যাচ্ছি, স্টাডি রুম যাচ্ছি, পড়তেও যাচ্ছি। আপনি আসেন, এদিকে আসলে বলবেন। যাও এবার চলে এসেছি, যাও। কখনো কোনো তাহলে বলবেন। না না, একটু সুস্থ হয়ে যাবো। এখনো হাত পা ঠিক হয়নি ভালো করে। পায়ের পাটা অনেকটা ঠিক হয়েছে। আমার বাড়ি থেকে স্টেশন খুবই কাছে কিন্তু স্যার, আপনি যদি কখনো ট্রেন ধরেন বা কিছু আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। ঠিক আছে, গুড নাইট আজকে। হ্যাঁ, ঠিক আছে। হুম।